তো শুরু করব ক্লোরোপ্লাস্টের গঠন দিয়ে। ক্লোরোপ্লাস্ট, তার স্ট্রাকচার। এখানে একটু বলতে চাই যে মূলত এই ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার আমরা কোষেই গভীরে আলোচনা করে থাকি আলাদা করে। তবে আমি আবার বলবো যে সালোক সংশ্লেষের প্রক্রিয়া যদি আমাদেরকে ভালো করে বুঝতে হয়, তাহলে স্বাভাবিকভাবে এই ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার আছে। একটু দেখে নেব। বলছে সাধারণত আমরা জানি যে দ্বি একক পর্দাবৃত একটি কোষীয় অঙ্গাণু। দ্বি একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু আমরা বলতে পারি কোষীয় অঙ্গাণু। আমরা সাধারণত দেখেছি যে মূলত প্লাস্টিড আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষেই একমাত্র পেয়ে থাকি, এবং 3 প্রকারের প্লাস্টিড আমরা দেখতে পাই: ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এবং আমরা দেখব ক্রোমোপ্লাস্ট। তো আমরা বলতে পারি যে এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক প্রকার প্লাস্টিড, আমরা বলতে পারি সবুজ প্লাস্টিড। এবং এই ক্লোরোপ্লাস্টের বিশেষ করে সালোক সংশ্লেষে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়ে থাকি। তো এর গঠনটা যদি আমাদের আলোচনা করতে হয়, তাহলে আমরা দেখব যে মূলত দুটি পর্দা দ্বারা আবৃত একটি কোষীয় অঙ্গাণু। সাধারণত দ্বি একক পর্দাবৃত যে সকল কোষীয় অঙ্গাণু আমরা পেয়ে থাকি সেগুলি হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। তো প্লাস্টিডের মধ্যে স্বাভাবিকভাবে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রেও আমরা দেখব যে দুটি পর্দা দ্বারা সেটি আবৃত থাকে। দুটি পর্দা অর্থাৎ বাইরের পর্দাকে আউটার মেমব্রান বলা হয়, আউটার মেমব্রান বলা হয়, এবং ভেতরের পর্দাকে ইনার মেমব্রান বলা হয়ে থাকে, ইনার মেমব্রান বলা হয়ে থাকে। এই আউটার মেমব্রান এবং ইনার মেমব্রানের মাঝখানে যে ফাঁকা স্থানটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাঁকা স্থানটাকে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বলা হয়। পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বলে থাকি। আমরা দেখে নেব যে এই অন্তঃপর্দা মানে ইনার মেমব্রান মূলত আবৃত করে রাখে ধাত্রকে, যাকে বিশেষ করে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমা, স্ট্রোমা অর্থাৎ ধাত্র, জেলি জাতীয় পদার্থ আমরা বলতে পারি। তো স্বাভাবিকভাবে এই ধাত্রের মধ্যে আমরা দেখব যে থলে সাদৃশ্য গঠন। এই থলে সাদৃশ্য গঠনগুলিকে থাইলাকয়েড বলা হয়, থাইলাকয়েড বলা হয়ে থাকে। আমরা দেখব যে এরকম ততোধিক থাইলাকয়েড বিশেষ করে বলা যেতে পারে যে পরপর এইভাবে সজ্জিত হয়ে এটি গ্রানা তৈরি করে। এটাকে গ্রানা বলা হয়ে থাকে। গ্রানা বা গ্রানাম এখানে সিঙ্গুলার বা প্লুরালের ব্যাপার রয়েছে, সেটা আশা করছি দেখে নিতে পারবে। যাই হোক, এটি হচ্ছে একটি গ্রানা। তো এরকম স্ট্রোমার মধ্যে আমরা ততোধিক গ্রানা পেয়ে থাকি। এই গ্রানাগুলি আবার সাধারণত পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। মূলত যে পর্দা দ্বারা যুক্ত থাকে তাকে স্ট্রোমা ল্যামিলে বা ফ্রেট ল্যামিলে বলা হয়। স্ট্রোমা ল্যামিলে বা ফ্রেট ল্যামিলে, এই পর্দার ভূমিকা আছে, স্ট্রোমা ল্যামিলে বা ফ্রেট ল্যামিলের ভূমিকা রয়েছে, যদিও আমরা খুব গভীরে গিয়ে আলোচনা করি না বা এর ভূমিকাটা বিশেষভাবে উল্লেখ করি না, তাও চেষ্টা করব একবার সংক্ষেপে হলেও সেটা দেখে নেওয়ার। তো আপাতত শুধু এইটুকুই বুঝবো যে ততোধিক গ্রানাগুলি সাধারণত একটি পর্দা দ্বারা যুক্ত থাকে। এই পর্দাকে স্ট্রোমা ল্যামেলা বলা হচ্ছে, স্ট্রোমা ল্যামেলি বা ল্যামেলা বলা হয়। ঠিক আছে, স্ট্রোমা ল্যামেলি বা স্ট্রোমা ল্যামেলা। এছাড়া আমরা যদি দেখি স্ট্রোমার মধ্যে সাধারণত আরো অন্যান্য অনেক উপাদান আমরা পেয়ে থাকি, একটু দেখে নেব। দেখো, এই ক্লোরোপ্লাস্টকে মূলত সেমি অটোনোমাস অর্গানেল অর্থাৎ অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু আমরা বলে থাকি। সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়, অটোনোমাস অর্গানেল
অর্থাৎ কোষীয় অঙ্গাণু, অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। এবার অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলার কারণ কি? কারণ একটু মনে করার চেষ্টা করব, মাইটোকন্ড্রিয়াকেও অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু আমরা বলে থাকি। তার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব, আমরা দেখব যে রেপ্লিকেশনের বা প্রতিলিপিকরণের ক্ষমতা রয়েছে, তার নিজস্ব ডিএনএ রয়েছে, তার নিজস্ব রাইবোজোম রয়েছে, এক কথায় তার নিজস্ব প্রোটিন সিনথেসিসের মেশিনারিটা রয়েছে। একইভাবে এই ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রেও আমরা দেখব যে ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ রয়েছে, যাকে ক্লোরোপ্লাস্টিডিয়াল ডিএনএ বলা হয়। এর নিজস্ব রাইবোজোম রয়েছে। আমি আগেও বলেছি যে এর নিজস্ব প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষের যে মেশিনারি সেটি দেখতে পাই, এবং এরা সাধারণত স্বপ্রজননশীল, অর্থাৎ নিজেই নিজের প্রতিলিপি সৃষ্টি করতে পারে। তো এই জন্য স্বাভাবিকভাবে এদেরকে সেমি অটোনোমাস অর্গানেল আমরা বলে থাকি। এখন এখানে যেটা আমাদের একটু গভীরে আলোচনা করতে হয় সেটা হচ্ছে এই থাইলাকয়েড। তো দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে এটা হলো একটি থাইলাকয়েড, এটা হচ্ছে একটি থাইলাকয়েড। একটা ইমোজি বলের সঙ্গে যদি আমরা তুলনা করে দেখি, তাহলে মূলত আমরা বুঝতে পারি যে সেটি রাবারের পর্দা বা রাবারের আবরণী দ্বারা মূলত আবৃত আমরা বলতে পারি, এবং ভেতরটা হচ্ছে হলো বা ভেতরটা হচ্ছে ফাঁপা। তো একটা ইমোজি বলকে যদি কাটা যায় তো ভেতরটা দেখব ফাঁকা রয়েছে আর বাইরে রাবারের আবরণী রয়েছে। আমরা একটু যদি এই থাইলাকয়েডকে ইমোজি বলের সঙ্গে তুলনা করি তাহলে বিশেষ ভুল হবে না, আমরা বলতে পারি যে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা দেখে নেব যে যদি এই থাইলাকয়েড, এরা মূলত একটু বলতে পারি যে এরকম থলের মতো চ্যাপ্টা প্রকৃতির। তো স্বাভাবিকভাবে যদি মাঝখান থেকে যদি এটাকে কাটা হয় তাহলে পর্দাগুলি এইভাবে পৃথক হয়ে যাবে। তো পর্দা এইভাবে দেখতে পাবো স্বাভাবিকভাবে। তো আমরা একটা গ্রানা যদি উল্লেখ করি, একটা গ্রানা, তো একটা গ্রানাতে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এরকম থাইলাকয়েডগুলি পরপর সজ্জিত। তো এই থাইলাকয়েডের পর্দায়, এই পর্দাতে বিশেষ করে আমরা জানি যে ক্লোরোফিল অবস্থান করে। থাইলাকয়েডের পর্দায় কি থাকে? ক্লোরোফিল। তো এই ক্লোরোফিলের ভূমিকা আমরা জানি সকলে, যে এই ক্লোরোফিল মূলত সৌরশক্তিকে আবদ্ধ করে এবং সেটিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তো এই ক্লোরোফিল সম্পর্কে আমাদের জানা রয়েছে। এখানে একটু বলে দেওয়ার দরকার আছে যে মূলত একটা টার্ম আমরা পেয়ে থাকি, টার্মটা হচ্ছে কোয়ান্টাজোম। ঠিক আছে, তো কোয়ান্টাজোম কি বলছে? মূলত এই ক্লোরোফিলগুলি আমরা দেখব যে প্রায় 200 থেকে 250 ক্লোরোফিল একসাথে মূলত একটি পর্দা দ্বারা আবৃত থাকে বা একসাথে আমরা দেখব যে অবস্থান করে। তো এই 200 থেকে 250টি ক্লোরোফিল নিয়ে গঠিত যে অণু, তাকেই বলা হচ্ছে কোয়ান্টাজোম। আমি বলতে পারি কিছুই নয়, কোয়ান্টাজোম একটা থলির মতো গঠন, যেখানে আমরা দেখব যে 200 থেকে প্রায় 250 কি থাকবে না ক্লোরোফিল। তাহলে এই ক্লোরোফিলগুলি এই পর্দায় কিভাবে অবস্থান করছে? কোয়ান্টাজোম রূপে অবস্থান করছে। তো আশা করছি বুঝতে পেরেছি কোয়ান্টাজোম জিনিসটা কি। কোয়ান্টাজোম থলির মতো গঠন, বলা যেতে পারে যে 200 থেকে 250টি ক্লোরোফিল অণু মূলত একটি পর্দা দ্বারা আবৃত হয়ে মূলত এই থাইলাকয়েডের পর্দা, এটা হচ্ছে পর্দা বা মেমব্রান, এই পর্দায় অবস্থান করে। তো আশা করছি এটা বুঝতে পেরেছি। আমরা আরেকটু গভীরে এটা একটু আলোচনা করার চেষ্টা করব, যাতে পরবর্তীকালে আমাদের সালোক সংশ্লেষ সম্পর্কিত অন্যান্য যে বিষয়গুলো সেগুলো বুঝতে যেন অসুবিধা না হয়। একটু দেখে নেব। তাহলে এই পর্দায় যে শুধু ক্লোরোফিল থাকে তা নয়, আমরা যদি আলোচনা করে দেখি তাহলে দেখব যে এই পর্দায় শুধু যে ক্লোরোফিল অবস্থান করে তা নয়। আমরা আগের দিন হয়তো দেখেছি যে রঙ্গক
অর্থাৎ পিগমেন্ট বিভিন্ন প্রকারভেদ হতে পারে। আমি আরেকবার আজকে এটা বলে দিয়ে তারপর আবার এই বিশেষ করে থাইলাকয়েড গ্রানা এই প্রসঙ্গে ফিরে যাব। তো এখানে একটু রঙ্গক সম্পর্কে সংক্ষেপে আমরা দেখে নিই যেটুকু আমাদের লাগবে। আমরা আগের দিন দেখেছি যে এই রঙ্গক বিভিন্ন প্রকার হতে পারে। এক, ক্লোরোফিল। তো ক্লোরোফিল আলোচনা করতে গিয়েও আশা করছি আমরা দেখেছি যে এরও বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন আমরা বলে থাকি ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, এমনকি ক্লোরোফিল ইও আমরা পেয়ে থাকি। তবে এটা মাথায় রাখবো যে এর মধ্যে প্রধান বা চিফ যে ক্লোরোফিল সেটি হচ্ছে কি না, সেটা হচ্ছে ক্লোরোফিল এ। বাকিগুলিকে আমরা অ্যাক্সেসরি পিগমেন্ট বলে থাকি। অ্যাক্সেসরি পিগমেন্ট অর্থাৎ সহায়ককারী পিগমেন্ট বলা হয়। বলছে এছাড়াও আরো কিছু রঙ্গক আমরা দেখতে পাই। আমরা বলতে পারি যে ক্যারোটিনয়েড, ঠিক আছে। তো আগের দিন বলা হয়েছে যে এই ক্যারোটিনয়েড মূলত এটা দুটো প্রকারভেদ আমরা পেয়ে থাকি। এক ক্যারোটিন আর দ্বিতীয় জ্যান্থোফিল, ঠিক আছে, জ্যান্থোফিল। তো এই জায়গায় আমরা দেখেছি যে ক্যারোটিন মূলত কমলা বর্ণের হয়ে থাকে, অরেঞ্জ কালারের পিগমেন্ট। আর জ্যান্থোফিল ইয়েলো টু অরেঞ্জ বলা হয়, আমি শুধু ইয়েলো লিখছি, আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। ইয়েলো টু অরেঞ্জ পিগমেন্ট। তো এই ক্যারোটিনয়েডের মূলত যদি আমরা ভূমিকা দেখি, এটাও একটু এখানেই বলে দিচ্ছি। এগুলো যেমন সহায়ককারী রঞ্জক রূপে ব্যবহার হয়, ক্যারোটিনয়েডও আলাদা করে আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে অ্যাক্সেসরি পিগমেন্ট রূপে ব্যবহার হয়, অর্থাৎ সহায়ককারী রঞ্জক। তো এই সহায়ককারী রঙ্গক বা রঞ্জকগুলি বিশেষ করে এদের ভূমিকা কি, যেমন ক্যারোটিনয়েডের একটা বিশেষ ভূমিকা হচ্ছে যে ক্লোরোফিল, বিশেষ করে ক্লোরোফিল এ, আমরা বলতে পারি ক্লোরোফিল এ কে আলোক জারণের হাত থেকে রক্ষা করে। এখানে একটু অবশ্যই বলবো থেকে রক্ষা করে। দেখো এই জায়গায় হয়তো একে ফটোকেমিক্যাল আলোক জারণ বলতে একে ফটোকেমিক্যাল অক্সিডেশন বলা হয়। ফটোকেমিক্যাল অক্সিডেশন আমরা বলে থাকি আলোক জারণ, ঠিক আছে। সাধারণত যে পদ্ধতিতে এই ফটোকেমিক্যাল অক্সিডেশনে বাধা দেয় সেই পদ্ধতিকে সাধারণত নন ফটোকেমিক্যাল কোয়েঞ্চিং বলা হয়, এনপিকিউ, নন ফটোকেমিক্যাল কোয়েঞ্চিং। যাই হোক, এটা একটা আলাদা বিষয়, আমি একটু বলবো। দেখো এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্যারোটিনয়েডের কাজ, এটা আমরা পেয়ে থাকি প্রশ্নে। তো ক্যারোটিনয়েডের কাজ কি? এগুলি সহায়ককারী রঙ্গক রূপে ব্যবহার হয় এবং এর প্রধান কাজ হচ্ছে আমরা বলতে পারি যে এগুলি মূলত ক্লোরোফিল অণুকে, বিশেষ করে ক্লোরোফিল এ কে আলোক জারণের হাত থেকে রক্ষা করে, আলোক জারণ ফটোকেমিক্যাল অক্সিডেশনের হাত থেকে রক্ষা করে। এটা আলাদা একটা বিষয়, আলাদা করে আলোচনার বিষয়। সাধারণত এটা একটা পদ্ধতি, বুঝতেই পারছি, নন ফটোকেমিক্যাল কোয়েঞ্চিং বলা হচ্ছে, যে পদ্ধতিতে মূলত আলোকজারণ রোধ হয়, ক্লোরোফিল অণুর আলোকজারণ রোধ হয়। তো আমি এই পদ্ধতি এই মুহূর্তে হয়তো আলোচনা করব না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এর কাজটা। তো আশা করছি এর কাজটা আমরা বুঝতে পেরেছি। তো হয়তো এখনো কাজের যে ব্যাখ্যা সেটা হয়তো আলোচনার
করিনি বা আলোচনা করা হয়নি, তো সেই জায়গায় আমি বলবো যে একটু ধৈর্য ধরতে। আমরা অবশ্যই বুঝে নেব যে এখানে আলোক জারণের হাত থেকে রক্ষা করা বলতে কি বোঝাচ্ছে। নিশ্চয়ই চেষ্টা করব সুযোগ করে সেটা আলাদা করে বুঝে নেওয়ার, কিন্তু আপাতত এইটা গুরুত্বপূর্ণ, এটা সকলকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে বিভিন্ন রঙ্গক পদার্থ। এখানে একটু বলে দিই যে আমরা এছাড়াও বিভিন্ন জীবের দেহে আরো বিভিন্ন ধরনের রঙ্গক আমরা পেয়ে থাকি। তো সেগুলো একটু পাশাপাশি দেখে নেব। যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে তার নিজস্ব ক্লোরোফিল দেখা যায়, তাকে ব্যাকটেরিয় ক্লোরোফিল বলা হচ্ছে। ব্যাকটেরিয় ক্লোরোফিল বলা হয়। শুধু তাই নয়, কিছু শৈবাল অ্যালগির ক্ষেত্রে আমরা সাধারণত আরো অন্যান্য কিছু ধরনের রঙ্গক দেখতে পাই, যেমন ফাইকোবিলিন বলে তাদেরকে, ফাইকোবিলিন। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ফাইকোবিলিন আমরা পেয়ে থাকি। তো ফাইকোবিলিন এগুলো এবার তিনটে প্রকারভেদ দেখতে পাই। এক, যেমন ফাইকো এরিথ্রিন, ফাইকো এরিথ্রিন, ঠিক আছে, এরিথ্রিন। দ্বিতীয় হচ্ছে ফাইকো সায়ানিন। তো এই দুটি হচ্ছে প্রধান, ঠিক আছে। তো এই দুটোই আমাদের একটু যদি জেনে রাখি তাহলে সুবিধা হয়, ঠিক আছে। আমরা হয়তো যখন এর পূর্বে অ্যালগি আলোচনা করেছি, আমরা দেখেছি অ্যালগির মধ্যে বিশেষ করে রঙ্গকের উপস্থিতির উপর নির্ভর করে অ্যালগির শ্রেণী বিভাগ করা হয়, ঠিক আছে। রোডোফাইসি, সায়ানোফাইসি, ক্লোরোফাইসি। তো বুঝতে পারছো যে আরও বিভিন্ন ধরনের রঙ্গক আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। আমাদের যে রঙ্গক নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে সাধারণত এই ক্লোরোফিল এ এবং তার সঙ্গে কিছু সহায়ককারী রঙ্গক, যেগুলি আমরা উদ্ভিদ কোষের মধ্যে পেয়ে থাকি, যে এগুলো এখানেই দেখানো হয়েছে। আচ্ছা, আমরা সরাসরি এবার ফিরে যাব বিশেষ করে থাইলাকয়েডে। তো আমি যেটা প্রথমেই বলেছি যে এই থাইলাকয়েডের পর্দায় আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরোফিল থাকে, এবং এটা মাথায় রাখবো যে একটা টার্ম আমরা পেয়ে থাকি কোয়ান্টাজোম। তো কোয়ান্টাজোম কি? একটা থলের মতো গঠন বলতে পারো, যেখানে আমরা দেখব যে যেটি মূলত 200 থেকে 250টি ক্লোরোফিল অণু নিয়ে নির্মিত, অর্থাৎ একসাথে 200 থেকে 250টি ক্লোরোফিল অণু মূলত অবস্থান করে কোয়ান্টাজোম রূপে। কোয়ান্টাজোম হচ্ছে একটি একক, বুঝতেই পারছি, কোয়ান্টাজোম রূপে অবস্থান করে এই থাইলাকয়েডের পর্দায়। যেটা আমি বলেছি যে এখানে শুধুমাত্র যে ক্লোরোফিল থাকে তা নয়। আমরা যদি দেখি এই থাইলাকয়েডের পর্দাতে শুধু যে ক্লোরোফিল থাকে তা নয়, এই পর্দাতে আমরা যদি দেখি তাহলে এই বিভিন্ন প্রকারের রঙ্গকগুলিও আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এই বিভিন্ন প্রকারের রঙ্গক পদার্থগুলিও আমরা দেখব যে এই থাইলাকয়েডের পর্দায় থাকে। এটা প্রথম কনসেপ্ট, 1 নম্বর। অর্থাৎ শুধু ক্লোরোফিল রয়েছে তা নয়, এই রঙ্গক পদার্থগুলোও কিন্তু থাকে এই থাইলাকয়েডের পর্দাতেই আমরা দেখতে পাই যে রয়েছে। এটা প্রথম, 1 নম্বর মাথায় রাখতে হবে। দ্বিতীয় বলছে আমরা আর কি দেখতে পাবো। আমি এই জায়গাটা মুছলাম। রঙ্গক অণু সম্পর্কে আশা করছি এর থেকে বেশি দরকার নেই। এর থেকে বেশি প্রয়োজন হলে একটু বলবো টেক্সট বই দেখো, বিশেষ করে ক্যারোটিনয়েডের রাসায়নিক যে সংকেত সেটা পেয়ে যাবে। আলাদা কিছু নয়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত, এর মধ্যে নাইট্রোজেন অনুপস্থিত, ঠিক আছে। তো মূলত এটি রাসায়নিক উপাদান বলতে পারি, ঠিক আছে। OH সমন্বিত অ্যালকোহল গ্রুপযুক্ত বলা যেতে পারে, এবং এর বৈশিষ্ট্য বইয়ে দেওয়া রয়েছে। তবে বৈশিষ্ট্য থেকে প্রশ্ন হয় না, সেই জন্য আলাদা করে আলোচনা করিনি। যে প্রশ্নটা সাধারণত আমাদের করা হয় সেটা বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ক্যারোটিনয়েডের কাজ, ক্যারোটিনয়েডের প্রকারভেদ, ক্যারোটিন, জ্যান্থোফিল, কি প্রকারের রঙ্গক অর্থাৎ কি বর্ণের। তো বলছে আমরা যদি একটু এই ছবিটাকে আরেকটু গভীরে আলোচনা করার চেষ্টা করি, তাহলে ছবিটা অনেকটা আমরা বলতে পারি যে এই রকম। ধরতে পারি মোটামুটি, হয়তো খুব গভীরে হয়তো এখানে এই মুহূর্তে সেই সুযোগ নেই, বা বলতে পারি যে সম্ভব নয় যে আলাদা করে হয়তো কোনো ছবি দেখিয়ে হয়তো সেটাকে বোঝাবো। তো আমি যে যতটুকু মানে বোঝাতে চাইছি এই ছবির সাহায্যে, সেটা একটু
লক্ষ্য করবে, আমরা সাধারণত বলতে পারি যে জিনিসটা অনেকটা এই রকম, ঠিক আছে, তাই না? জিনিসটা অনেকটা এই রকম। তো একটা ক্লিয়ার, তো আমরা যদি এই চিত্রটা একটু গভীরে আলোচনা করার চেষ্টা করি তাহলে দেখব যে বিশেষ করে ভেতরটা এই রকম দেখাবে। বলা যেতে পারে যে এই জায়গায় বুঝতে পারছি যে পর্দাগুলি, থাইলাকয়েডের পর্দাগুলি অবিচ্ছিন্ন প্রকৃতির। তো স্বাভাবিকভাবে পর্দাগুলি অবিচ্ছিন্ন হওয়ার জন্য আমরা একটা গ্রানাতে দেখব যে এই রকম গঠন তৈরি হবে। এটা আলাদা কিছুই নয়, এগুলি হচ্ছে বিশেষ করে বলা যেতে পারে পর্দা, ঠিক আছে। এই হচ্ছে থাইলাকয়েডের পর্দাগুলিকে বোঝানো হয়েছে, শুধু পর্দাটা বোঝানো হয়েছে, বাকি আউটার স্ট্রাকচারটা এখানে হয়তো দেখানো হয়নি। এখানে একটু বলবো, তো আমরা মূলত দেখেছি যে এই পর্দার মধ্যে মূলত ক্লোরোফিল পেয়ে থাকি, ক্লোরোফিল, ঠিক আছে। তো সেটাও আমরা আলোচনা করে যেটা বুঝেছি যে কোয়ান্টাজম রূপে অবস্থান করে, এটা আগেই কনসেপ্টটা বুঝেছি, ঠিক আছে। বুঝে ক্লোরোফিল ছাড়াও আগে বলা হয়েছে যে এই পর্দাতে অন্যান্য রঙ্গকও আমরা পেয়ে থাকি, অন্যান্য রঙ্গক এবং অন্যান্য উপাদান, অন্যান্য আরো কিছু উপাদান। তো সেইগুলো আমাদের একটু দেখতে হবে, একটু যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করতে হবে, তবে আমাদের কাছে সালোক সংশ্লেষের যে প্রক্রিয়াটা সেটা খুব সহজ এবং সরল হয়ে যায়। তো আশা করছি এই স্ট্রাকচারটা যেটা এখানে আলাদা করে দেখানো হয়েছে সেটা বুঝতে বিশেষ অসুবিধা হচ্ছে না। একটা সাধারণ ধারণা থেকেই বলতে পারি যে এই জায়গায় মূলত এই পর্দাগুলি বোঝাই যাচ্ছে একটা গ্রানাতে থাইলাকয়েডের পর্দাগুলি মূলত অবিচ্ছিন্নভাবে থাকে, তো সেটাই এখানে আলাদা করে এঁকে বোঝানো হয়েছে। তো যেটা জেনেছি আবার বলছি যে ক্লোরোফিল, তো বলা হয়েছে ক্লোরোফিল অণু ছাড়াও বিভিন্ন অন্যান্য উপাদান এবং অন্যান্য রঙ্গক আমরা পেয়ে থাকি। তো কি পেয়ে থাকি আমরা এইভাবে একটু দেখাই, অন্যান্য রঙ্গক। এবার অন্যান্য রঙ্গক একটু বুঝবো, অন্যান্য রঙ্গক এদেরকে অ্যান্টেনা কমপ্লেক্স বলতে পারি, অ্যান্টেনা কমপ্লেক্স। এবার অ্যান্টেনা কমপ্লেক্স এক কথায় আলাদা কিছুই নয়, এগুলো বিভিন্ন টার্ম যেগুলো আমরা বইয়ে দেখতে পাই। তো দেখো অন্যান্য যে রঙ্গক আমরা যে দেখেছি বিশেষ করে ক্যারোটিনয়েড, যেমন যেমন ক্যারোটিনয়েড আমরা আলোচনা করেছি। তো এই ক্যারোটিনয়েডের কাজ আলোচনা করেছি, আমরা বলতে পারি যে সহায়ককারী রঙ্গক, তাই না, সহায়ককারী রঙ্গক। তো বিশেষ করে অ্যাক্সেসরি পিগমেন্ট, এক কথায় অ্যাক্সেসরি পিগমেন্ট বলা হয়, অ্যাক্সেসরি পিগমেন্ট বলা হয় বা সহায়ককারী, সহায়তা করে। তো বুঝলাম, এদেরকেই আমরা বলছি অ্যান্টেনা কমপ্লেক্স। একটু বুঝবি, এটা একটা কমপ্লেক্স তৈরি করে, এদেরকেই বলছি, বলতে পারো অ্যান্টেনা কমপ্লেক্স। হ্যাঁ, তবে এই অ্যান্টেনা কমপ্লেক্সে শুধু যে রঙ্গক থাকে তা নয়, এই অ্যান্টেনা কমপ্লেক্স এটা একটা কমপ্লেক্স, বুঝতেই পারছি একটা যৌগ। তো স্বাভাবিকভাবে এর সঙ্গে এই অন্যান্য উপাদানও আমরা দেখব যে পেয়ে থাকি, অন্যান্য উপাদানও পেয়ে থাকি। তো এই অন্যান্য উপাদান জিনিসটা কি সেটাও একটু দেখব। আরেকবার বলছি, এক হচ্ছে ক্লোরোফিল অণু, যেটা আগেই দেখেছি, যেটা আমাদের জানা ছিল যে রয়েছে, কোয়ান্টাজম রূপে অবস্থান করে ধরে নিলাম, কোনো অসুবিধা নেই। এছাড়া কিছু অন্যান্য রঙ্গক যাদেরকে অ্যান্টেনা কমপ্লেক্স বলছি, অন্যান্য রঙ্গক যেমন ক্যারোটিনয়েড আগেই দেখেছি, এরা সহায়ককারী রঙ্গক, অ্যাক্সেসরি পিগমেন্ট সহায়তা করে। তবে কমপ্লেক্স যেহেতু কথাটা ব্যবহার করছি, তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আরো অন্যান্য উপাদান এর সঙ্গে যুক্ত হয়ে এটি একটি যৌগ গঠন করে। অন্যান্য উপাদান যেমন আমরা দেখব যে এর মধ্যে বিশেষ করে ইলেকট্রন গ্রাহক পাবো,
ইলেকট্রন গ্রাহক পাবো। আর পাশাপাশি আমরা যদি দেখি তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান এই জায়গায় আমরা পেয়ে থাকি। ঠিক আছে, একটু লক্ষ্য করবে, একটা টেনিস র্যাকেটের মতো গঠন আমরা দেখতে পাই। একটু যদি বড় করে দেখাই তাহলে গঠনটা এরকম, টেনিস র্যাকেটের মতো গঠন, টেনিস র্যাকেটের মতো গঠন। তো এই গঠনটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। আমরা একটু যদি মনে করার চেষ্টা করি তাহলে দেখবো যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, বিশেষ করে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা বলতে ইনার মেমব্রেন মূলত আঙুলের মতো প্রবর্ধক গঠন করে, তাকে আমরা ক্রিস্টি বলি, ক্রিস্টি। আর এই ক্রিস্টিতে বিশেষ করে আমরা এরকম টেনিস র্যাকেট সদৃশ্য গঠন দেখতে পাই, যাকে অক্সিজোম বা যাকে F0 F1 পার্টিকেল বলে। একটু মনে করার চেষ্টা করব যে এই অক্সিজোম বা F0 F1 পার্টিকেল এর কাজই হচ্ছে বা এর ক্রিয়ার ফলেই এটিপি উৎপন্ন হয়। তাহলে এটি হচ্ছে প্রধান যেটা এটিপি উৎপন্ন করে, এটি হচ্ছে প্রধান যেটা এটিপি উৎপন্ন করে। এবার প্রশ্ন হচ্ছে এখানে F0 F1 এর ভূমিকা কি। দেখো, একটু যদি আমরা ধৈর্য ধরি তাহলে এখানে F0 F1 এর ভূমিকা অবশ্যই এটিপি উৎপাদন। তো এটিপি উৎপাদন কিভাবে হয় এবং সেই এটিপি কেন উৎপন্ন হয়, কি কাজে ব্যবহার হয়, সেটাও আমরা স্বাভাবিকভাবে আলোচনা করে নিতে পারবো। তো একটু ধৈর্য ধরতে হবে। আপাতত দেখব যে এছাড়া আমরা বলতে পারি, যেমন আমরা যদি দেখি এইগুলো থাকে, আমরা পাশাপাশি বলতে পারি ফটো সিস্টেম বলেও একটা আমরা টার্ম পেয়ে থাকি। ঠিক আছে, ফটো সিস্টেম, ফটো সিস্টেম, ফটো সিস্টেম দেখতে পাই, ফটো সিস্টেম। এছাড়া বলতে পারো যে বিশেষ করে আমরা দেখব লাইট হারভেস্টিং কমপ্লেক্স, লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এই ধরনের কিছু অন্যান্য উপাদানও আমরা এই পর্দার মধ্যে পেয়ে থাকি বলতে পারো। ঠিক আছে, এই ধরনের। তো এক এক করে একটু বুঝবো। প্রথমে এটা বুঝলাম যে অ্যান্টেনা কমপ্লেক্স বলতে কি বোঝাচ্ছে। অ্যান্টেনা কমপ্লেক্স বলতে মূলত আমরা বলতে পারি যে বিভিন্ন অ্যাক্সেসরি পিগমেন্ট, সহায়ককারী রঙ্গক, কমপ্লেক্স যেহেতু তাহলে আরো কিছু অন্যান্য উপাদান। এবার এই অন্যান্য উপাদানগুলি কি একটু যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন, ইলেকট্রন গ্রাহক, গ্রাহক, তার সাথে আমরা বলতে পারি যে বিশেষ করে এটাকে প্রাথমিক ইলেকট্রন গ্রাহক, বিশেষ করে একটু লিখবে, প্রাথমিক ইলেকট্রন গ্রাহক বিশেষ করে বলা হয়, প্রাথমিক। ঠিক আছে, প্রাথমিক, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, প্রাথমিক ইলেকট্রন গ্রাহক। তো এই অন্যান্য উপাদান আরো কিছু রঙ্গকের সাথে পাওয়া যায়। তাছাড়া আলাদা করেও হয়তো আমরা এই ধরনের ফটো সিস্টেম দেখতে পাই। ঠিক আছে, ফটো সিস্টেম অবশ্যই বুঝবো যে ফটো সিস্টেমটা কি। লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলে একটা টার্ম পাই, এই পর্দাতেই এগুলো থাকে, মাথায় রাখবো, এক এক করে বুঝলে অসুবিধা হবে না। আর এই F0 F1 কমপ্লেক্সটাও গুরুত্বপূর্ণ। তবে আবার বলছি, কমপ্লেক্স অন্যান্য উপাদান, তো এখানে অন্যান্য উপাদানের মধ্যে মূলত এই প্রাথমিক ইলেকট্রন গ্রাহকগুলোকেই নির্দেশ করছে। আরেকটু বলবো, এছাড়া কিছু ইলেকট্রন ক্যারিয়ারও আমরা পেয়ে থাকি। ঠিক আছে, ইলেকট্রন ক্যারিয়ারও আমরা পেয়ে থাকি। ঠিক আছে, মানে ইলেকট্রন ক্যারিয়ার মানে যে ইলেকট্রন পরিবহন করে, ক্যারিয়ারও পেয়ে থাকি। এটা একটু বলে দিতে চাই, এই ইলেকট্রন ক্যারিয়ার মূলত আমি এখানে দেখালাম সরল করার জন্য, কিন্তু এটা একটু যদি মাথায় রাখি যে একটু আগে আলোচনা করে দেখেছি যে দুটি গ্রানা পরস্পরের সঙ্গে স্ট্রোমা ল্যামেলি দ্বারা যুক্ত থাকে, এর আগে বুঝেছি। তো এই স্ট্রোমা ল্যামেলিতে মূলত এগুলো থাকে, আমি এইখানেই দেখিয়েছি, আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। এটা সাধারণত কোথায় থাকে, এই পর্দা যেটি মূলত দুটি গ্রানাকে যুক্ত করে, যাকে স্ট্রোমা ল্যামেলি বলে। ঠিক আছে, তো এখানেও দেখালে বিশেষ কোনো অসুবিধা নয়, কারণ এটাই
মূলত এই পর্দারই বলা যেতে পারে অবিচ্ছিন্ন অংশ হচ্ছে এই থাইলাকয়েডের পর্দারই অবিচ্ছিন্ন অংশ হচ্ছে স্ট্রোমা ল্যামেলা। স্ট্রোমা ল্যামেলা গঠিত হয় থাইলাকয়েডের থেকেই। তো ওই জন্য এখানে দেখালাম বোঝানোর জন্য, কিন্তু মাথায় রাখবো যে যদি খুব গভীরে আলোচনা করা যায় তাহলে এটা স্ট্রোমা ল্যামেলিতেই থাকে। তো এই হচ্ছে আমার বিভিন্ন থাইলাকয়েডের পর্দায় বলতে পারি যে আরও কিছু আমরা উপাদান দেখতে পাচ্ছি। তার মধ্যে F0F1 কমপ্লেক্স, কিছু প্রাথমিক ইলেকট্রন গ্রাহক, কিছু বলা যেতে পারে যে বিশেষ করে অন্যান্য রঙ্গক, ক্লোরোফিল অণু তো রয়েছে। এগুলো বলতে পারবি যে এগুলো মূলত একটা সিস্টেম তৈরি করে, ওটাকেই ফটো সিস্টেম বলা হচ্ছে। তুমি বলবে যে স্যার আলাদা করে ফটো সিস্টেম দেখিয়েছেন, এটা দেখানো হয়েছে কারণ যাতে এই টার্মটার সঙ্গে পরিচিত হও। বলতে পারো যে এই সকল উপাদান, এই যে বিশেষ করে একটু দেখবে, গুলিয়ে ফেলার কিছু নেই, আমি সরল করে দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এখানে আলাদা করে ফটো সিস্টেমটা আমি দেখিয়েছি, তো পরে আলোচনা করলে বোঝা যাবে যে এই উপাদানগুলি মূলত একটা সিস্টেম তৈরি করে। এই উপাদান বিশেষ করে এখানে F0F1 কমপ্লেক্সটাকে আলাদাই রেখেছি। এই উপাদানগুলি একটা বলতে পারি এটা তন্ত্র গঠন করে। এই তন্ত্রটাকেই বলা হচ্ছে ফটো সিস্টেম। ঠিক আছে, এই তন্ত্রটাকেই আমরা বলছি ফটো সিস্টেম। এই জায়গায় আমি আলাদা করে লিখছি ফটো সিস্টেম। তো একটু বুঝবো ফটো সিস্টেম ব্যাপারটা কি, তাহলে হয়তো আমাদের সুবিধা হবে। আর একবার বলে দিচ্ছি, এই উপাদানগুলি নিয়ে একটা তন্ত্র গঠিত হয় যাকে আমি বলছি ফটো সিস্টেম। এবার প্রশ্ন এসেছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এটাও বুঝবো। এখানে আলাদা করে জাস্ট এই টার্মগুলোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য দেখিয়েছি, কারণ এটাই গঠন করছে একটা তন্ত্র যেটাকে আমি ফটো সিস্টেম বলছি। এখানে আলাদা করে সেটা দেখানো হয়েছে। কি কি রয়েছে? প্রাথমিক ইলেকট্রন গ্রাহক, কিছু অন্যান্য রঙ্গক এবং ক্লোরোফিল অণু বলতে পারি। তো এগুলো নিয়ে মূলত গঠিত হয়। দেখো বিশেষ করে বলা যেতে পারে যে এটা একটা প্রোটিন কমপ্লেক্স, আলাদা কিছুই নয়, এটা একটা প্রোটিন কমপ্লেক্স। ঠিক আছে, প্রোটিনের বিভিন্ন প্রোটিনের একটা কমপ্লেক্স। ঠিক আছে, বিভিন্ন প্রোটিনের একটা কমপ্লেক্স। ঠিক আছে, একটু বুঝবো অবশ্যই। তো এইটুকু আগে ভালো করে করে নেওয়ার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব যে আমার কাছে কি ইনফরমেশন আছে। এই ইনফরমেশনটা আগে আমাকে বুঝতে হবে, আগে আমাকে দেখতে হবে, তারপর এগিয়ে যাব। আচ্ছা, তো আমার এখানে যেগুলো এখন আপাতত আলোচনা করার দরকার আছে, আলাদা করে যে টার্মগুলো আলোচনা করার দরকার আছে একটু বলে দিচ্ছি, এবং আলাদা আলাদা করে একটু চেষ্টা করব আলোচনা করে নেওয়ার। সেটা হচ্ছে এক, ফটো সিস্টেম। ঠিক আছে, দ্বিতীয় আমরা বলতে পারি লাইট হারভেস্টিং কমপ্লেক্স। লাইট হারভেস্টিং কমপ্লেক্স কমপ্লেক্স ঠিক আছে। আর তৃতীয় নম্বর আমরা এই অ্যান্টেনা কমপ্লেক্সটাও আরও একবার অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব। অ্যান্টেনা কমপ্লেক্স, ঠিক আছে, অ্যান্টেনা কমপ্লেক্স। এখানে আরেকটা জিনিস একটু যুক্ত করব, ধরে রাখো বিক্রিয়া কেন্দ্র। ঠিক আছে, এই যে আমি এইভাবে দেখালাম, এটা একটু যুক্ত করে নেবে। বলছে এইগুলো ছাড়াও প্রাথমিক ইলেকট্রন গ্রাহক, অন্যান্য রঙ্গক, ক্লোরোফিল অণু, এগুলো ছাড়াও আরও একটা জিনিস পেয়ে থাকি, সেটাকে বলছে বিক্রিয়া কেন্দ্র। তাহলে এই অন্যান্য উপাদানের মধ্যে প্রাথমিক ইলেকট্রন গ্রাহক, অন্যান্য রঙ্গক এবং তার সঙ্গে আমরা একটা বিক্রিয়া কেন্দ্র পেয়ে থাকি। ঠিক আছে, বিক্রিয়া কেন্দ্র পেয়ে থাকি। তো আমি আবার বলছি যে মূলত এই সম্পূর্ণ জিনিসটা কি তৈরি করছে, ভালো করে বুঝবে কি তৈরি করছে। তৈরি করছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এটাকেই আলাদা করে হয়তো এখানে দেখানো হয়েছে, আমি আবার বলছি এটাকেই আলাদা করে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যাতে টার্মটার সঙ্গে পরিচিত হোক। তো লাইট হারভেস্ট, এবার অনেকেই বলবে যে স্যার আগে বললেন ফটো সিস্টেম, এখন আবার বলছেন লাইট হারভেস্টিং কমপ্লেক্স। একটু বুঝবে সিস্টেম কথাটা যখন আমি ব্যবহার করছি, ঠিক আছে, তখন নির্দেশ করছে যে এটা একটা তন্ত্র গঠন করে। আর এই তন্ত্র কিভাবে গঠিত হয়, মূলত এই কমপ্লেক্স নিয়ে এই তন্ত্র গঠিত হয়। আমি আরেকটু সরল করে দেব, এখানে শুধুমাত্র এই অংশটা আমি মুছবো, এই ওপরের অংশটা রয়েছে তোমরা দেখে নিতে পারবে যে
অ্যান্টেনা কমপ্লেক্স একটা প্রোটিন কমপ্লেক্স, তার সঙ্গে সেগুলি কি নিয়ে গঠিত, অন্যান্য রঙ্গক এবং কিছু অন্যান্য উপাদান, যেমন প্রাথমিক ইলেকট্রন গ্রাহক, বিক্রিয়া কেন্দ্র, যেটা একসাথে গঠন করছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমেই বলতে হয় যে এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স ভালো করে বুঝবে। লাইট হারভেস্টিং কমপ্লেক্স কেন বলছে না, এই যে কমপ্লেক্সটা, এই যে যৌগটা মূলত এটা লাইটকে হারভেস্ট করে, তার কালচার করে। পরে আরো ভালো করে বোঝার চেষ্টা করব। আপাতত লাইট হারভেস্টিং কমপ্লেক্স, ঠিক আছে? তো বলছে, আমরা যদি দেখি তাহলে একটা টার্ম আছে ফটো সিস্টেম। ফটো সিস্টেম, তাহলে ফটো সিস্টেম কি দিয়ে গঠিত? আমি বলতে পারি ফটো সিস্টেম কি নিয়ে গঠিত? ফটো সিস্টেম গঠিত হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স নিয়ে। অ্যারোর মুখটা দেখবে, কারণ অনেকে আবার ভুল করতে পারো, অনেকে ভাববে লাইট হারভেস্টিং কমপ্লেক্স ফটো সিস্টেম নিয়ে গঠিত। না, এটা হচ্ছে একটা তন্ত্র। তাহলে এই তন্ত্রটা কি নিয়ে গঠিত হচ্ছে? লাইট হারভেস্টিং কমপ্লেক্স মানে একটা যৌগ। আর এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স কি কি নিয়ে গঠিত? এক, অ্যান্টেনা কমপ্লেক্স। দ্বিতীয়, বিশেষ করে আমরা দেখব বিক্রিয়া কেন্দ্র। একে রিয়াকশন সেন্টারও বলে থাকি। রিয়াকশন সেন্টারও বলে থাকি। আর কি নিয়ে গঠিত? না, ইলেকট্রন অ্যাকসেপ্টার, বিশেষ করে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার বলে থাকি। অর্থাৎ আমরা আগেই দেখেছি যে ইলেকট্রন গ্রাহক, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার। দেখো আবার বলছি, প্রথমেই বলা হয়েছিল যে পর্দায় কি কি থাকে, অ্যান্টেনা কমপ্লেক্স, এটা প্রোটিন কমপ্লেক্স। তো অ্যাকচুয়ালি যদি দেখি তাহলে অ্যান্টেনা কমপ্লেক্স কি না, অন্যান্য রঙ্গক এবং তার সঙ্গে অন্যান্য উপাদান, যেমন প্রাথমিক ইলেকট্রন গ্রাহক, বিক্রিয়া কেন্দ্র। তো দেখতে গেলে খুব একটা আলাদা কিছু নয়। এই অ্যান্টেনা কমপ্লেক্স যেমন অন্যান্য রঙ্গক, তার সঙ্গে বিক্রিয়া কেন্দ্র, তার সঙ্গে প্রাথমিক ইলেকট্রন অ্যাকসেপ্টার, সম্মিলিতভাবে একে কি বলছি? লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলছি। আর এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স গঠন করছে ফটো সিস্টেম, যেটা দু প্রকার হতে পারে। এক হচ্ছে PS1 মানে ফটো সিস্টেম 1, এক হচ্ছে PS2। PS2 অর্থাৎ PS1 কেন বলছে না, একে আমরা P700ও বলে থাকি। এটা বলার কারণ হচ্ছে কারণ এর 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করে, বুঝবে? P700। আর PS2 কেন বলা হয়? কারণ একে P680 680 বলা হয়ে থাকে, অর্থাৎ 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করে। তাহলে আবার একবার প্রথম থেকে বলছে, দু ধরনের ফটো সিস্টেম, PS1 PS2। PS কেন নামকরণ করা হয়েছে? সাধারণত যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করে তার ওপর নির্ভর করে নামকরণ হয়েছে। তাহলে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোক রশ্মি শোষণ করছে, তাকে বলছি PS1। আর 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোক রশ্মি শোষণ করছে, তাকে বলছি PS2। তাহলে তার উপর ডিপেন্ড করে দু ধরনের ফটো সিস্টেম, তন্ত্র। তাহলে তন্ত্রটা কি নিয়ে গঠিত? লাইট হারভেস্টিং কমপ্লেক্স। অ্যাকচুয়ালি যদি দেখি তুমি বলে স্যার এটা তো সেই অ্যান্টেনা কমপ্লেক্সকেই বলছি, তাই বলো, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, অ্যান্টেনা
কমপ্লেক্স বলতে সাধারণত ওই অন্যান্য রঙ্গগুলিকেই নির্দেশ করে, এবং তার সঙ্গে আমরা কখনো কখনো দেখব যে কিছু কিছু লেখক অনুযায়ী বিক্রিয়া কেন্দ্র এবং প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, এই যে বিক্রিয়া কেন্দ্র এবং প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, এটাও কমপ্লেক্স বলে, কমপ্লেক্সের উপাদান বলে চিহ্নিত করি। তো এখানে আমি আলাদা করে নিয়েছি অ্যান্টেনা কমপ্লেক্স, বিক্রিয়া কেন্দ্র, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার। এই পুরো এগুলো সম্মিলিতভাবে এই তিনটি উপাদান আমরা বলতে পারি যে এদেরকেই আমরা লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলছি। তুমি হয়তো গুলিয়ে ফেলবে, স্যার অ্যান্টেনা কমপ্লেক্স লাইট হারভেস্টিং কমপ্লেক্স এক, যদি মনে হচ্ছে যে এক, তাহলে সেটা আমি বলবো যে একই রাখো। তবে হ্যাঁ, এটাকে যদি আলাদা করতে চাও তাহলে শুধু অন্যান্য রঙ্গক বলেই এটাকে আমি বলবো যে চিহ্নিত করো। অন্যান্য রঙ্গক, অ্যান্টেনা কমপ্লেক্স, অন্যান্য রঙ্গক অর্থাৎ যেমন ক্যারোটিনয়েড বা আমরা দেখেছি অন্যান্য ক্লোরোফিল অণু, বিশেষ করে ক্লোরোফিল এ বাদ দিয়ে। তাহলে যদি একটু আলাদা করার চেষ্টা করি তাহলে আমি শুধু বলতে পারি এটা কি নিয়ে গঠিত, ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড এবং বিশেষ করে অন্যান্য ক্লোরোফিল। অন্যান্য ক্লোরোফিল বলতে পাশে লিখে রাখতে পারো, পাশে লিখে রাখতে পারো ক্লোরোফিল এ ছাড়া, ঠিক আছে, ক্লোরোফিল এ ছাড়া। বিক্রিয়া কেন্দ্র কি নিয়ে গঠিত পরে আলোচনা করলে দেখা যাবে যে বিক্রিয়া কেন্দ্র সাধারণত ক্লোরোফিল এ নিয়েই গঠিত, ওই জন্য এটাকে প্রধান রঙ্গ বলা হয়। আর একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, সেটা পরে আসছি। তো এইগুলি সম্মিলিতভাবে, এই যৌগগুলিকে সম্মিলিতভাবে একটা লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এটা লাইটকে হারভেস্ট করছে। আর স্বাভাবিকভাবে একটা তন্ত্র গঠন করে ফটো সিস্টেম, যেটা দু প্রকার হতে পারে। তো এই হচ্ছে আমার বিভিন্ন টার্ম। অনেকেই, আমি আবার বলছি, অনেকেই গুলিয়ে ফেলে, স্বাভাবিক গুলিয়ে ফেলা, যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স এবং ফটো সিস্টেমের মধ্যে স্যার পার্থক্য কি, লাইট হারভেস্টিং কমপ্লেক্স এবং অ্যান্টেনা কমপ্লেক্সের মধ্যে পার্থক্য কি। তো আমি যদি এই ছকটা মনে রাখতে পারি তাহলে আমার মনে হয় আমি পার্থক্যটা খুব সহজে নিরূপণ করতে পারবো। খুব সহজে না হলেও মোটামুটি একটা মানে ধারণা পাওয়া যায় যে বিভিন্ন উপাদানগুলির মধ্যে পার্থক্য কী বা বিভিন্ন টার্মসগুলির মধ্যে পার্থক্য কী। বুঝবে এটা হচ্ছে একটা তন্ত্র যেটা মূলত লাইট হারভেস্টিং কমপ্লেক্স নিয়ে গঠিত হচ্ছে। লাইট হারভেস্টিং কমপ্লেক্স, অ্যান্টেনা কমপ্লেক্স, তার সঙ্গে এই বিক্রিয়া কেন্দ্র বা প্রাথমিক ইলেকট্রন অ্যাকসেপ্টার নিয়েই গঠিত হচ্ছে, ব্যাস। ঠিক আছে, এর আগেও বলেছি অ্যান্টেনা কমপ্লেক্স, অন্যান্য রঙ্গক, তার সঙ্গে এইগুলোই থাকবে, দেখতেই পাচ্ছি, যেটাই বলা যেতে পারে যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স গঠন করে। বারবার বলা হচ্ছে, ফলে এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই জায়গায়, এই জায়গায় একটু দেখব, সেটা হচ্ছে যে আসলে কি হয়। একটু আগে আমরা একটা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করেছি। তাহলে এই যদি আমি থাইলাকয়েডের পর্দা ধরে নিই, ধরে নিচ্ছি থাইলাকয়েড তার পর্দা, এই যদি থাইলাকয়েডের পর্দা ধরে নেওয়া হয়, ঠিক আছে, একটু বুঝবে। সাধারণত যেমন কোষ পর্দা গঠন আমরা আলোচনা করে দেখেছি ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী, যে এটি ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিডের বাইলেয়ার ফসফোলিপিড, এবং তার মধ্যে আমরা দেখেছি যে প্রোটিন এমবেডেড থাকে। তো এটাও আলাদা কিছু নয়, এটাও হচ্ছে মূলত লিপিডের দ্বিস্তরীয় লিপিড স্তর নিয়ে গঠিত। ফসফোলিপিড, লিপিডের প্রকৃতি হচ্ছে ফসফোলিপিড, দ্বিস্তরীয় লিপিড স্তর, এখানে লিখে দিচ্ছি দ্বিস্তরীয় লিপিড স্তর। দেখতে পাচ্ছি এগুলো লিপিড, এগুলো নির্দেশ করছে কি, লিপিডকে, লিপিডকে নির্দেশ করছে। যাই হোক, এটা এখানে আলোচনার বিষয় নয়, তাও বোঝার জন্য এইটুকু বলা হচ্ছে দ্বিস্তরীয় লিপিড স্তর। তার মধ্যে কি থাকে, তার মধ্যে প্রোটিন থাকে। তো এখানেও আমরা স্বাভাবিকভাবে দেখব যে আমি পুরোটা আর লিপিড আঁকছি না, আশা করছি বুঝতে পারছো, দুটো রেখা দিয়ে বুঝিয়েছি, ঠিক আছে, দুটি স্তরকে। তো স্বাভাবিকভাবে এই জায়গায় আমরা বলতে পারো যে এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স পেয়ে থাকি, লাইট হারভেস্টিং কমপ্লেক্স পেয়ে থাকি। বিভিন্ন জন বিভিন্নভাবে আঁকে, তো আমার বোঝা নিয়ে কথা। তো আমার মনে হয় না যে এইভাবে আঁকলে অসুবিধা হবে কিছু। তো বলতে পারো এটা একটা প্রোটিন কমপ্লেক্স। আমি একটা আগেই বলেছি যে মাল্টি প্রোটিন কমপ্লেক্স বলা হয়, ঠিক আছে, মাল্টি প্রোটিন কমপ্লেক্স, মাল্টি মানে বহু প্রোটিন নিয়ে গঠিত, ঠিক আছে, বহু প্রোটিন নিয়ে গঠিত। তো এটাকে আমি কি বলছি, লাইট
হারভেস্টিং কমপ্লেক্স। কি কি পাবো বলছে, এর মধ্যে বিভিন্ন রঙ্গক পাবো, বিভিন্ন রঙ্গক। আমি এই জায়গাটা একটু মুছছি, ঠিক আছে? আশা করছি সকলের কাছে নোট ডাউন করা থাকবে। তাহলে এইখানে লিখছি বিভিন্ন পিগমেন্ট, মানে বিভিন্ন রঙ্গক। উদাহরণ দিচ্ছি, ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড, অন্যান্য ক্লোরোফিল, যেমন ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি এক্সেট্রা। তাহলে এই বিভিন্ন রঙ্গ নিয়ে গঠিত। ধরে নিচ্ছি এটাকে অ্যান্টেনা কমপ্লেক্স বলবো এই অনুযায়ী, অন্যান্য রঙ্গ অর্থাৎ এই অনুযায়ী, ঠিক আছে? এইবার বলছে এখানে অন্যান্য রঙ্গ নির্দেশ করার জন্য আরো কিছু পিগমেন্ট বা বর্ণ ব্যবহার করছি। তো স্বাভাবিকভাবে বিভিন্ন রঙ্গ বোঝানোর জন্য আলাদা আলাদা কালার ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রঙ্গ যেমন ক্যারোটিনয়েড, ক্লোরোফিল বি, সি, ডি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? বিভিন্ন রঙ্গ। তো এটাকেই অ্যান্টেনা কমপ্লেক্স ধরে নিলাম, অ্যান্টেনা কমপ্লেক্স। এইবার এখানেও স্বাভাবিকভাবে একই জিনিস দেখব। এটা মূলত একটা প্রোটিন, যেটা বলতে পারো যে দ্বিস্তরীয় লিপিড স্তরে আমরা দেখতে পাই, ফ্লুইড মোজাইক মডেলেও দেখেছি। তার সঙ্গেই যুক্ত হয়ে তৈরি হয়, ওই জন্যই বলছে অ্যান্টেনা কমপ্লেক্স। আসলে এই প্রোটিন, এর সঙ্গে এই প্রোটিন যুক্ত থাকে বলেই একে কি বলছি, অ্যান্টেনা কমপ্লেক্স। আমি আগেও লিখেছিলাম যে অ্যান্টেনা কমপ্লেক্স একটি যৌগ, একটা প্রোটিন কমপ্লেক্স। তো এই জন্যই বলছে প্রোটিন কমপ্লেক্স। আর কি পাবো? অ্যাকচুয়ালি বিক্রিয়া কেন্দ্র আলাদা, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর আলাদা, যদিও এর মধ্যে আমরা উল্লেখ করে থাকি, কিন্তু কমপ্লেক্স কথাটার অর্থ হচ্ছে যে এই রঙ্গকগুলি মূলত এই প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে? ওই জন্য মাল্টি প্রোটিন কমপ্লেক্স বলা হয়, অ্যান্টেনা কমপ্লেক্স। আর কি পাবো? স্বাভাবিকভাবে আমরা দেখব যে একটা বিক্রিয়া কেন্দ্র আমরা পেয়ে থাকি। এইভাবে দেখালাম বিক্রিয়া কেন্দ্র। আমি ছোট্ট করে দিচ্ছি রিয়াকশন সেন্টার, রিয়াকশন সেন্টার, বিক্রিয়া কেন্দ্র। তো বিক্রিয়া কেন্দ্র কি আর একটু ভালো করে বুঝবো অবশ্যই। তার আগে একটু বলে দিই যে এই রিয়াকশন সেন্টার ছাড়াও আরো একটা জিনিস যেটা আমাদের পাওয়ার কথা, সেটা হচ্ছে প্রাইমারি অ্যাকসেপ্টার। তো এইভাবে দেখায় প্রাইমারি অ্যাকসেপ্টার, ঠিক আছে? একটু যদি এই জায়গায় দেখাতে পারি তাহলে খুব ভালো হয়, ঠিক আছে? এই জায়গাতেই দেখাচ্ছি প্রাইমারি অ্যাকসেপ্টার, বিশেষ করে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, ঠিক আছে? এটাকে চিহ্নিত করব প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, ইলেকট্রন অ্যাকসেপ্টার। এবার একটু বুঝতে হবে, বলছি এইটাকে কমপ্লেক্স, লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলছি। তাহলে লাইট হারভেস্টিং কমপ্লেক্সে কি থাকছে? অ্যান্টেনা কমপ্লেক্স থাকছে। অ্যান্টেনা কমপ্লেক্স কেন বলছি? আমি ওই জন্য আগে বললাম যে একটু আলাদা করে নিলেই ভালো হয়। কমপ্লেক্স বলার কারণ হচ্ছে কারণ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে একটি কমপ্লেক্স তৈরি করে, তাই অ্যান্টেনা কমপ্লেক্স বলছি, বিভিন্ন রঙ্গক পদার্থ। আলাদা করে আমরা বিক্রিয়া কেন্দ্র, আমি আগেও বলেছি কিছু কিছু লেখক অনুযায়ী এর সাথে বিক্রিয়া কেন্দ্র এবং এর সঙ্গেই মূলত এই প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার যুক্ত হয়ে কমপ্লেক্স গঠিত হয়, এটাও বলা হয়। তো এটাকে আলাদা যেহেতু করে নিয়েছি, তাই একটু আলাদা করেই আলোচনা করব। তো এখানে দেখছি রিয়াকশন সেন্টার, রিয়াকশন সেন্টার। মূলত এই রিয়াকশন সেন্টার কি থাকে? এই রিয়াকশন সেন্টারে আমরা দেখব ক্লোরোফিল এর তার ডাইমার, ওই জন্য দেখো দুটো করেছি, ঠিক আছে? দুটো করেছি ডাইমার, ক্লোরোফিল এ তার ডাইমার পেয়ে থাকি, ক্লোরোফিল এরই ডাইমার পেয়ে থাকি। আর এই ক্লোরোফিল এ, এটা দু প্রকারের ক্লোরোফিল এ হতে পারে। এক হতে পারে যেটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোক রশ্মি শোষণ করে, আর এক হয় যেটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোক রশ্মি শোষণ করে। তার উপর নির্ভর করে, অর্থাৎ এই বিক্রিয়া কেন্দ্র রিয়াকশন সেন্টার রে কি ধরনের ক্লোরোফিল রয়েছে,
ক্লোরোফিল এই থাকে, কিন্তু ক্লোরোফিল এও আবার দুটো প্রকারের, এক 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোকরশ্মি শোষণ করে, এক 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোকরশ্মি শোষণ করে। তাহলে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোকরশ্মি যে শোষণ করে, যে ক্লোরোফিল এ অণু বা যে রিয়াকশন সেন্টার, তাকে সে কি গঠন করছে, সে গঠন করছে ফটোসিস্টেম 1। আর যে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোকরশ্মি শোষণ করে, সে কি ধরনের ফটোসিস্টেম তৈরি করছে, ফটোসিস্টেম 2। তাহলে ফটোসিস্টেম কি, একটা তন্ত্র যেটা মূলত লাইট হারভেস্টিং কমপ্লেক্স নিয়ে গঠিত, এবং লাইট হারভেস্টিং কমপ্লেক্স কি নিয়ে গঠিত, এইগুলো নিয়ে গঠিত। এখানে কি হয়, আমরা দেখব যে সরাসরি বিশেষ করে সূর্যালোক মানে লাইট, এই জায়গাটা একটু বুঝবো। লাইট বিশেষ করে আমরা দেখব যে এই লাইট এনার্জি শোষণ করে কে, অ্যান্টেনা কমপ্লেক্স। এখানে দেখায়, ধরে নিচ্ছি এই হচ্ছে আমার অ্যান্টেনা কমপ্লেক্স। তাহলে অ্যান্টেনা কমপ্লেক্স কি, আগেই বলেছি এটা একটা যৌগ, বিভিন্ন রঙ্গক এবং প্রোটিন, এটা প্রোটিন, ঠিক আছে, মাল্টি প্রোটিন, ওই জন্য বলছে কমপ্লেক্স। তার সঙ্গে কি আছে, পিগমেন্ট, খুব ভালো কথা। এবার বলছে এর মধ্যে আমরা বিভিন্ন রঙ্গক দেখতে পাচ্ছি, এর মধ্যেই আমরা ক্যারোটিনয়েড, ক্লোরোফিল বি, সি, এমনকি ক্লোরোফিল এও থাকে, ঠিক আছে। তো যাই হোক, বিভিন্ন ধরনের ক্লোরোফিল, তো ক্লোরোফিল এ বি সি সব রকমের ক্লোরোফিলই আমরা দেখতে পাই। তো এখন যখন সরাসরি আমরা দেখব যে আলোক রশ্মি লাইট শোষণ করে, এই লাইট এনার্জি বা সৌরশক্তি শোষণ করার পর এই সহায়ককারী রঙ্গকগুলি মূলত রেজোনেন্স পদ্ধতি, রেজোনেন্স মানে অনুনাদ, লিখছি রেজোনেন্স পদ্ধতি। আশা করছি রেজোনেন্স তোমরা ফিজিক্সে পড়েছো, বিশেষ করে ভাইব্রেশন কিভাবে সাউন্ড তৈরি করে রেজোনেন্সের সাহায্যে, সেটা হয়তো আলোচনা সকলের করেছো, হয়তো আগামী দিনে করবে, আরো ভালো বুঝবে। তো এখানে শুধু আমি এইটুকুই বলবো যে অনুনাদ বা রেজোনেন্স পদ্ধতিতে এই সৌরশক্তি মূলত এক অণু থেকে অপর অণুতে স্থানান্তরিত হয়, এবং সেখান থেকে সরাসরি সেটা যায় কোথায়, রিয়াকশন সেন্টারে আমরা দেখেছি কি থাকে, রিয়াকশন সেন্টারে ক্লোরোফিলের ডাইমার থাকে। এবার স্বাভাবিকভাবে সে হয় 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত অথবা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোক রশ্মি শোষণ করবে, করার পর ক্লোরোফিল অণু উত্তেজিত হয়। এটাকেই বলে ক্লোরোফিল অণু উত্তেজিত হওয়া বা সক্রিয় হওয়া, অথবা সক্রিয় হওয়া, এটাকেই বলছে ক্লোরোফিলের সক্রিয়করণ। হওয়ার ফলে ক্লোরোফিলের বাইরের কক্ষ, ক্লোরোফিল অণুর বাইরের কক্ষ থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন নির্গমন, আর ইলেকট্রন নির্গমন হলে সেটি প্রাথমিক ইলেকট্রন অ্যাকসেপ্টার দ্বারা গৃহীত হয়, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার দ্বারা গৃহীত হয়। এবার আগের দিন আমি বলেছি যে এটা এক প্রকার অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, স্বাভাবিকভাবে। তো এখানে আমরা সাধারণত দেখব যে ইলেকট্রন যখন গৃহীত হচ্ছে মানে নির্গত হচ্ছে, সেটি প্রাথমিক ইলেকট্রন গ্রাহক দ্বারা গৃহীত হয়। তো স্বাভাবিকভাবে আমরা দেখব যে এই ইলেকট্রন এরপর বিভিন্ন ইলেকট্রন বাহক, একটু মনে করার চেষ্টা করবে, আমরা ইলেকট্রন বাহক সম্পর্কে পড়েছি, সেই ছবিতে দেখেছি যে পর্দাতে আরো ইলেকট্রন বাহক থাকে, বিশেষ করে স্ট্রোমাল ল্যামেলিতে থাকে। তাহলে ইলেকট্রন বাহকের মাধ্যমে সেটা স্থানান্তরিত হয়। এক কথায় বলতে পারো যে এখানে একটা ইলেকট্রন পরিবহন তন্ত্র ইটিএস
অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ ইলেকট্রন পরিবহন তন্ত্র গঠিত হচ্ছে। আর এই ইলেকট্রন পরিবহন তন্ত্র গঠিত হওয়ার ফলে আমরা বলতে পারি যে বিশেষ করে কেমি অসমোটিক হাইপোথেসিস থেকে আমরা এর পূর্বেও আলোচনা করে দেখেছি যে এটিপি উৎপন্ন হয়। বিশেষ করে একটু মনে করাচ্ছি, আমরা শ্বসনেও ইটিএস পড়েছি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়েছি, ইলেকট্রন পরিবহন তন্ত্র পড়েছি, আলোচনা করেছি, বুঝেছি। বলে আমার মনে হয় না এটা বুঝতে অসুবিধা হবে যে এই বিশেষ করে অ্যান্টেনা কমপ্লেক্স দ্বারা এই সৌরশক্তি শোষণ করার পর বিশেষ করে এই বিভিন্ন রঙ্গক পদার্থের মাধ্যমে এটি অনুনাদ পদ্ধতিতে এই সৌরশক্তি স্থানান্তরিত হয়ে রিয়াকশন সেন্টারে এসে পৌঁছলো। রিয়াকশন সেন্টার হয় 700 ন্যানোমিটার বা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোক রশ্মি শোষণ করতে পারে। তার উপর ডিপেন্ড করে দুটো তন্ত্র গঠিত হয়। যাই হোক, এবার দেখা যাচ্ছে যে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন নির্গত হবে, অর্থাৎ এখানে ক্লোরোফিল অণুর সক্রিয়করণ দেখা যাচ্ছে, ক্লোরোফিল অণু উত্তেজিত হচ্ছে। তার অর্থ হচ্ছে তার বাইরের কক্ষ থেকে ইলেকট্রন নির্গমন হচ্ছে, সেটি গৃহীত হচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার দ্বারা। প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার থেকে সেই ইলেকট্রন সে আবার দান করছে। তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বাহক রয়েছে যার মাধ্যমে সেই ইলেকট্রন পরিবহন হয়ে থাকে। ফলে স্বাভাবিকভাবে এখানে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সৃষ্টি হচ্ছে। তো এবার এটা স্বাভাবিক ঘটনা, এটা মনে করবে সকল, এটা আলাদা কিছু নয়। আমরা শ্বসনেই পড়েছি, ইটিএস পড়তে গিয়ে দেখেছি যখন ইটিএস তৈরি হচ্ছে, যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি হচ্ছে, তখন কেমি ওসমোসিস দেখতে পাবো, রাসায়নিক অভিস্রবণ। আর কেমি ওসমোসিস যখন দেখব, তখন এই কেমি ওসমোসিসের সাহায্যে আমরা দেখেছি যে পর্দার মধ্যে F0 F1ও থাকে, তাই না? তাহলে এই F0 F1 এর মাধ্যমে এটিপি উৎপন্ন হবে। আশা করছি বোঝাতে পেরেছি। তো এখানে যতটা সরল করে বুঝেছি, আশা করছি যে এরপর বিশেষ করে আলোক দশায় কি ঘটনা ঘটে সেটা যদি আলোচনা করি, তাহলে আমার মনে হয় না যে বিশেষ অসুবিধা হওয়ার কথা। কারণ আলোক দশায় আমরা দেখেছি যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা হচ্ছে। তো সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে কিভাবে পরিণত করছি দেখে নাও। এই লাইট এনার্জি এটি পরিণত হচ্ছে কিভাবে? রাসায়নিক শক্তি এটিপিতে। তো এটাই বোঝানো হয়েছে যে কিভাবে সৌরশক্তি আবদ্ধকরণ হয় এবং ক্লোরোফিলের সক্রিয়করণের মাধ্যমে ক্লোরোফিল সেটাকে কিভাবে এটিপিতে পরিণত করে, সেটাই আমরা আলোক দশাতে আলোচনা করি। তো আশা করছি এইবার এই যে বিষয়টা যেটা আমরা আলোচনা করলাম, এটা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে এরপর আলোক দশাতে যে ঘটনা আমরা বিশেষ করে বইয়ে আলোচনা করে থাকি, সেটা বুঝতে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হওয়ার কথা। তো এটা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। এখানে অনেক রকম প্রশ্ন উঠে আসে, হ্যাঁ, তবে অবশ্যই আমি বলবো যে একবার পড়তে হয়, যেভাবে বলে দেওয়া হয়েছে সেটা পড়লে যথেষ্ট। তারপরেও যদি মনে হয় যে কোনো প্রশ্ন আছে, তারপর সেটাকে একটু অনুসন্ধান করতে হয়, একটু পড়তে হয়। পড়ার পর স্বাভাবিকভাবে যদি কোনো প্রশ্ন থাকে, তারপরে আমি রয়েছি এখানে। বিশেষ করে এই রেজোনেন্স পদ্ধতি ছাড়াও আমরা আরো দুটো পদ্ধতি আলোচনা করে থাকি। আমি একটু বলবো, দুটো কথা, দুটো টার্ম উল্লেখ করব। এক হচ্ছে ফসফোরেসেন্স, ঠিক আছে, ফসফোরেসেন্স। আর দ্বিতীয় হচ্ছে ফ্লুরেসেন্স। তো একটু বলবো, এই দুটো টার্ম খুব গুরুত্বপূর্ণ এই জায়গায় গুরুত্বপূর্ণ। এখানে রেজোনেন্স পদ্ধতিটা আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু এছাড়াও এখানে ফসফোরেসেন্স এবং ফ্লুরেসেন্স বলে দুটো টার্ম পেয়ে থাকি, যদি খুব আরো গভীরে আলোচনা করতে হয়। তো আমি একটু বলবো যে যদি এটা আলোচনা করার সুযোগ থাকে, তো আমি নিশ্চয়ই এটাকে আলাদা করে আলোচনা করবো, কারণ এটা প্রশ্ন নয়, কিন্তু কনসেপ্টটা বোঝার জন্য হয়তো দরকার পড়ে অনেক সময়, যে কিভাবে এখানে কাজ হচ্ছে, কিভাবে এই সৌরশক্তির আবদ্ধকরণ হচ্ছে, কিভাবে বিশেষ করে
ক্লোরোফিল অণু সক্রিয় হচ্ছে বা উত্তেজিত হচ্ছে। এবার দেখো কোনো একটি অণু স্বাভাবিকভাবে সক্রিয় হলো বা উত্তেজিত হলো, সেখান থেকে যখন ইলেকট্রন নির্গত হলো, তো স্বাভাবিকভাবে সেটা তার বাইরের কখনোই ফাঁকা থাকবে না। তো এটা আবার দেখা যাবে যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সেটা মূলত ফিল আপ হয়, তাই না? এটা একটা স্বাভাবিক কনসেপ্ট। তো সেখানেই চলে আসে ফসফোরেসেন্স এবং ফ্লুরেসেন্স, এবং সেই ঘটনার সময় কিভাবে মূলত এই ইলেকট্রন নির্গত হয়ে ইলেকট্রন পরিবহন তন্ত্র গঠিত হয়, সেখানেই বলতে পারি যে এটা গুরুত্ব দেখতে পাই ফসফোরেসেন্স এবং ফ্লুরেসেন্সের। তো যদিও আমাদের কাছে প্রশ্ন বিশেষ করা হয় না, তাও ওই যে বললাম গভীরে যদি আমাদেরকে পুরো কনসেপ্টটা আলোচনা করতে হয়, তাহলে এই দুটো টার্ম চলে আসে। আমি আবার বলছি, যদি সুযোগ হয় আমি নিশ্চয়ই এই দুটো টার্মও চেষ্টা করব সংক্ষেপে আলোচনা করার। তবে আপাতত যেটুকু বলেছি, যে কনসেপ্টটুকু দিয়েছি, আমার মনে হয় না যে এটা নিয়ে আর কোনো অসুবিধা থাকার কথা। ঠিক আছে।